নমস্কার সকলকে। আমি সমর দাস আপনাদেরকে এসটিজিটি ইকোনমিক্সের কম্প্রিহেনসিভ ক্লাস করাচ্ছি। তো আজকে যে টপিকটা, এটা একটা নিউ টপিক এবং নেক্সট লেকচার সিরিজের যে নেক্সট টপিকটা, যেটা আমাদের নিরপেক্ষ রেখার পরের যে টপিকটা, এটা হলো আমাদের বাজেট লাইন। বাজেট লাইন বা এটাকে বাজেট রেখা বলা হয়। বাজেট রেখাটাকে আজকে ডিসকাস করব। বাজেট রেখাটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। তো যারা নতুন চ্যানেলটিতে আজকে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে যে প্রত্যেকটা ভিডিও আছে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। বেল আইকনটা টিক করে রাখবেন, তাহলে ভিডিওগুলি সব কম্প্রিহেন্সিভলি পেয়ে যাবেন। এবং যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই ভিডিওগুলিকে সিরিয়াল পাওয়ার জন্য আপনারা প্লেলিস্টে যেতে পারেন। প্লেলিস্টে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও সিরিয়াল নাম্বার করে এরকমভাবে দেওয়া আছে। যারা অলরেডি ক্লাস করছে তারা তো অলরেডি জানে এই সমস্ত জিনিসগুলি, যে ভিডিওগুলি আমি সব সিরিয়াল আপলোড করি। কিন্তু যারা নতুন আজকে জয়েন করেছো বা ভিজিট করেছো তাদের জন্য এই ইনস্ট্রাকশনটা দেখে নেবে। তো বেশি সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করা যাক। আজকে যে কনসেপ্টটা করাবো এটা হলো বাজেট লাইন। বাজেট লাইন বা বাজেট রেখা। বাজেট লাইন বা বাজেট রেখা সেম কথা। তো বাজেট লাইন বেসিক্যালি কি জিনিসটা, এটা আগে আমরা দেখে নিই। এখানে লেখা আছে বাজেট রেখা সংজ্ঞা, ডেফিনিশন অফ দ্য বাজেট লাইন। বাজেট রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে ভোক্তারা দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ করে। তার মানে এই যে রেখাটা, এই এবি রেখা, এখান থেকে এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটার মধ্যে এবি যে রেখাটা, এবি রেখাটাকে আমরা বলতে পারি বাজেট রেখা। এবি রেখাটাকে বলতে পারি বাজেট রেখা, এই যে এবি রেখাটা। এবং এবি রেখাটা কি করছে? এবি রেখাটা ভোক্তার দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ শো করছে। দুটি দ্রব্য কোনটা? ওয়াই একটা দ্রব্য, এক্স একটা দ্রব্য। আর দুটি দ্রব্যের সংমিশ্রণ শো করছে। যেমন এটা একটা বিন্দু হতে পারে, ই পয়েন্ট হতে পারে, এটা ই পয়েন্ট, আর এটা এফ পয়েন্ট হতে পারে। তো প্রত্যেকটা বিন্দু কি করছে? দুটি পণ্যের যে সংমিশ্রণ আছে এটা শো করছে। যেমন ই পয়েন্টের মধ্যে সংমিশ্রণটা কি হবে? ওয়াই পাচ্ছে y2 পর্যন্ত, আর এক্স পাচ্ছে x1 পর্যন্ত। তার মানে এটা হলো ওয়াই এর দুটি পণ্যের সংমিশ্রণ, কি বলে ই এর দুটি পণ্যের সংমিশ্রণ। তেমনিভাবে এফ পয়েন্টে দুটি পণ্যের সংমিশ্রণ কি হবে? এফ পয়েন্টে y1 আর আরেকটা হবে x2। এটা হবে দুটি পণ্যের সংমিশ্রণ। তাহলে বাজেট রেখাটা মূলত কি করে? এই যে রেখাটা, এই যে বাজেট রেখাটা, এই রেখাটা মূলত কি করে? এই বাজেট রেখাটা দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। আমি আবার রিপিট করছি, বাজেট রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে, মানে বিভিন্ন বিন্দু, আমরা দুটো বিন্দু নিলাম, একটা ই এবং এফ। বিভিন্ন বিন্দুতে ভোক্তার দুটি দ্রব্য মানে ওয়াই আর একটা এক্স, দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ করে। এই যে সংমিশ্রণ, ই একটা সংমিশ্রণ, এফ একটা সংমিশ্রণ, এটা সংমিশ্রণটা ক্ষমতা প্রকাশ করে। আমরা জানি ভোক্তার আয় সীমাবদ্ধ থাকে সবসময়। আমরা এই সমস্ত টপিকগুলো বলার আগে আমরা সবসময় বলে নিই যে আমাদের বাজেটটা সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এটা বাড়বেও না কমবেও না, সেম থাকে। ধরে নিলাম যে 100। এই সীমাবদ্ধ আয় দিয়ে ভোক্তা দুটো দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে থাকে, স্বাভাবিক। মানে এই সংমিশ্রণই হোক বা এই সংমিশ্রণই হোক, আমরা 100 টাকার ভিতরেই ক্রয় করি। যেমন 100 টাকা, যদি আমি একটা এক্সাম্পল দিই, 100 টাকা আমাদের কাছে থাকলে আমরা যদি 40 টাকার অ্যাপেল পারচেস করি, তাহলে 60 রুপিসের মেবি আমরা অরেঞ্জ পারচেস করতে পারবো। তো এটা এখানেই বোঝানো হচ্ছে যে আমরা কম্বিনেশন চেঞ্জ করতে পারি, অথবা 50 রুপিসের আমরা কি করতে পারি, আরেকটা করতে পারি, 50 রুপিসের অ্যাপেল কিনতে পারি, তাহলে 50 রুপিসের অরেঞ্জ কিনবো। অথবা আরেকটা হতে পারে, যদি আমি 20 রুপিসের অ্যাপেল কিনি তাহলে 60 রুপিসের অ্যাপেল, কি বলে 80 রুপিসের অরেঞ্জ কিনবো। তাহলে মুদ্রা কথা হলো 100, বাজেট 100 হতে হবে। এটাও 100, এটাও 100, আর এটাও 100। তো এটাকেই বলা হয় বাজেট, যেটা কিনা ভোক্তার কাছে থাকে, বা আয় যেটা কিনা কনস্ট্যান্ট থাকে, চেঞ্জ হয় না। তাহলে এটা হলো বাজেটের যে মূল, যে বেসিক কনসেপ্টটা। তো আশা করি বাজেট রেখাটা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার ধারণা হয়েছে। এখন আমরা নেক্সট যে বাজেটের আরও কিছু বিস্তৃত আলোচনা আছে এগুলি দেখে নিই। তো
এখানে কি বলেছে, বাজেট রেখা দ্বারা ভোক্তার দুটি দ্রব্যের সংমিশ্রণ ক্রয় করার ক্ষমতা প্রকাশ করে। এই যে দুটি দ্রব্যের সংমিশ্রণ ক্ষয়, দুটি দ্রব্যের সংমিশ্রণ মানে কি, ই আর এফ এর কথা বলা হচ্ছে সংমিশ্রণ। রেখাটি সরল আকৃতির ও ঋণাত্মক ঢাল বিশিষ্ট। সরল আকৃতির মানে কি, সোজা। সরল আকৃতি মানে কি, সোজা। এই যে সরল, একদম সোজা থাকবে। মানে এরকমও তো হতে পারতো ইন্ডিফারেন্স কার্ভের মধ্যে যে আমরা ছিলাম এরকম বাঁকা বা এরকম এরকম না, কিন্তু একদম সোজা হবে। এটা বাজেট রেখা সবসময় কি হয়, বাজেট রেখা সবসময় সোজা হয়। এই জিনিসটা ধ্যান রাখতে হবে, একদম স্ট্রেট হবে। পাশাপাশি এটা কি, এটা ঋণাত্মক ঢালযুক্ত। কি ধরনের হয়, ঋণাত্মক ঢালযুক্ত। ঢালযুক্ত মানে, ঋণাত্মক ঢালযুক্ত মানে উপর থেকে নিচের দিকে যায়। ঋণাত্মক ঢালযুক্ত মানে যে রেখাটা উপর থেকে নিচের দিকে যায় এটাকে বলা হয় ঋণাত্মক ঢালযুক্ত। যে এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে এটাকে ঋণাত্মক ঢালযুক্ত। নিম্নে এই সাহায্যে, চিত্রের সাহায্যে বাজেট রেখাটিকে দেখানো হয়েছে, যেটা আমরা অলরেডি শো করে ফেলেছি। এটা বাজেট। এখন এটার পুরো ডিসকাশন যেটা আমি অলরেডি বলেছি, এখানে এটাই লেখা আছে, এক্সট্রা কিছুই লেখা নেই। এই যে ফিগার 6.2.1, পরের চিত্র 6.2.1, এই যে এটার কথা বলছে চিত্রে। ভূমি অক্ষে এক্স দ্রব্য নিলাম, এই যে এক্স দ্রব্য। উলম্ব অক্ষে ওয়াই দ্রব্য নিলাম, এই যে উলম্ব অক্ষ ওয়াই দ্রব্য, এই যে ওয়াই দ্রব্য নিলাম। এখন এবি হলো একটা বাজেট রেখা। এই যে এবি রেখাটা আমি প্রথমেই বললাম, এবি রেখাটা একটা বাজেট রেখা। রেখাটিকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী ও সরলাকৃত, একটু আগেই বললাম, এখনই বললাম যে এটা সরল। এই যে এখানে লেখা আছে সরলাকৃত আর ঋণাত্মক ঢালযুক্ত হয়। এই রেখার যে কোনো বিন্দুতে, মানে এ হতে পারে, এও কিন্তু একটা বিন্দু হতে পারে, বা ই হতে পারে, বা এফ হতে পারে, বা বি হতে পারে, যে কোনো বিন্দুতে ভোক্তার এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্যের ক্রয়ের সামর্থ্য প্রকাশ করা হয়। মানে ক্রয়ের সামর্থ্য, ই বিন্দু একটা ক্রয়ের সামর্থ্য প্রকাশ করে, এফ ও ক্রয়ের সামর্থ্য প্রকাশ করে, বি ও সামর্থ্য প্রকাশ করে, এ ও সামর্থ্য প্রকাশ করে। তাহলে বাজেট রেখার মধ্যে যে প্রত্যেকটি বিন্দু থাকে, এই প্রত্যেকটি বিন্দু কি করে, প্রত্যেকটি বিন্দু সামর্থ্য বুঝায়, কতটুক সামর্থ্য আছে ক্রয় করার। এই চিত্রে এ বিন্দুতে, মানে এটার কথা বলা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুতে ওয়াই দ্রব্য, মানে এই ওয়াই দ্রব্যের কথা বলা হচ্ছে, যেটা কিনা এদিকে দেখানো আছে। এ বিন্দুতে ওয়াই দ্রব্যের ক্রয়ের অবস্থান লক্ষ্য করা যায়, আবার বি বিন্দুতে এক্স দ্রব্যের ক্রয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এটার মানে বুঝিয়েছে যে আমরা যদি এ দ্রব্যতে ভোগ করি, তার মানে হলো আমরা শুধু ওয়াই ভোগ করছি, কিন্তু কারণ এখানে এক্স নেই। মানে এতটুকু অব্দি যদি আমরা এক্সটা নিই তাহলে কিন্তু থাকবে না। যেমন একটা, এটা হলো বাজেট লাইন ধরলাম, হ্যাঁ। এখন এখানে এ পয়েন্টের কথা যদি বলি, তাহলে এটা যদি আমার ওয়াই প্রোডাক্ট হয়, তাহলে এতটুকু অব্দি তো ওয়াই হয়ে গেল, কিন্তু এক্স তো নেই না। এক্স এক্স আমরা কোথা থেকে টানবো, এই জায়গা থেকে তো টানলে হবে না, টানলে পাবো না। যেমন এই পয়েন্টটা যদি ধরি তাহলে আমরা টানতে পারবো, এখান থেকে টানতে পারবো। তো টানলে আমরা এটা যদি টানি, তাহলে আমরা বলতে পারবো যে এখান থেকে যে এতটুক হলো আমার ওয়াই, এতটুক হলো এক্স। কিন্তু আমরা যদি এই পয়েন্ট থেকে টানি, এই যে এ পয়েন্ট, এখান থেকে যদি টানো, তাহলে এই রাইট সাইডে তো আমরা কিছুই পাচ্ছি না। ভার্টিক্যালি আমরা পাচ্ছি, ভার্টিক্যালি আমরা ওয়াই এখান থেকে এতটুকু পাচ্ছি, কিন্তু এদিকে ডান দিকে যদি বলি, তাহলে এটা তো এখান থেকেও যদি আমি এভাবে এভাবে টানি, তো এভাবে এভাবে টানলে তো এই রেখার উপরেই পড়বে। তার মানে এক্স জিরো জিরো। এই ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে এক্স ছিল, মাঝখানে হয়েছে বলে, ওয়াইও ছিল, কিন্তু এখানে এখান থেকে যদি আমি টানি তাহলে ওয়াই তো পাচ্ছি, কিন্তু এক্স ডান দিকে তো পাচ্ছি না। না, এখানে হলেন না, আচ্ছা এখান থেকে টানলে আমি এতটুকু পরিমাণে এক্স পেলাম, কিন্তু এখানে তো এখান থেকে টানলে সোজা যদি টানি তাহলে তো এক্স এর পরিমাণ হবেই না, একদম জিরো হবে। তো এটাই বলা হচ্ছে যে এ পয়েন্টে যদি আমরা বুক করি, তার মানে শুধু আমরা ওয়াই বুক করব। সিমিলারলি বি পয়েন্টের ক্ষেত্রেও এটা ট্রু। বি পয়েন্টে বুক করলে শুধু আমরা এক্সই বুক করব, ওয়াই বুক করতে পারবো না, কারণ এক্স এর পরিমাণটাই দেখানো যাবে, ওয়াই এর পরিমাণ দেখানো যাবে না, ওয়াই পরিমাণ জিরো হয়ে যাবে। কারণ ওয়াই এর পরিমাণটা আমরা ভার্টিক্যাল এক্সিসে দেখি, উলম্ব অক্ষে যেটা। তো উলম্ব অক্ষে আমরা যদি বি পয়েন্ট ধরি, তাহলে বি পয়েন্ট ধরে তো উলম্ব অক্ষ থাকবেই না, যার কারণে উলম্ব অক্ষের মধ্যে আমরা দেখাতে পারবো না। যেমন এই যে বি পয়েন্টের কথা বলা হচ্ছে, বি পয়েন্টের কথা যদি ধরি, তাহলে এক্স তো এতটুকু হয়ে গেল, এতটুকু হয়ে গেল, কিন্তু ভার্টিক্যালের মধ্যে কোথায়, এখান থেকে যদি আমি টানি, তাহলে এটা তো টানবো, ভার্টিক্যাল তো নেই না। ভার্টিক্যাল যেমন এখানে 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 যদি ধরি, তাহলে ভার্টিক্যাল আছে, এতটুকু ভার্টিক্যাল, তার মানে এতটা পরিমাণ ওয়াই আর এতটা পরিমাণ এক্স। কিন্তু এই পয়েন্টের মধ্যে তো হরিজন্টালি শুধু, অনুভূমি কি ভার্টিক্যাল কিন্তু নেই এই পয়েন্টের মধ্যে, এই বি পয়েন্টের কথা বলছি। তো এটা এ এর জন্য যেমন ট্রু, বি এর জন্য ট্রু। এ এর ক্ষেত্রে, এ পয়েন্টের ক্ষেত্রে শুধু এক্স ক্রয় করা হবে, আর বি বি পয়েন্টের ক্ষেত্রে শুধু শুধু এক্স ক্রয় করা হবে।
তাহলে এ পয়েন্টে ক্রয় করলে অনলি ওয়াই, বি পয়েন্টে ক্রয় করলে অনলি এক্স। এটা হলো বাজেট। আর এটার মাঝখানে যে কোনোতে হলে দুটোই থাকবে আর কি, মানে দুটো প্রোডাক্টই ক্রয় করা যাবে। নেক্সট হলো বি বিন্দুতে, এই বি বিন্দুর কথা বলছে, যেটা অলরেডি বলে দিয়েছি আমি, কেবল এক্স দ্রব্য ক্রয়ের অবস্থান লক্ষ্য করা যায়। কেবল বলেছে, কেবল মাত্রা শুধু, কেবল মানে শুধু। কিন্তু ই এফ যে কোনো বিন্দুতে এক্স এর উভয় দ্রব্য অবস্থান করে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। যেমন ই বিন্দুতে ও এক্স ওয়ান, ই বিন্দুতে এক্স এর পরিমাণ হলো ও এক্স ওয়ান ই বিন্দুতে, আর ওয়াই এর পরিমাণ হলো ও ওয়াই টু, ওয়াই টু। এইভাবে দুটি সংমিশ্রণ বোঝায়। সুতরাং ভোক্তা তার সীমাবদ্ধ আয় দ্বারা নির্দিষ্ট দামে দুটি দ্রব্যের যে বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে, বিভিন্ন সংমিশ্রণ মানে ই হতে পারে, এফ হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করতে পারে, তা যে রেখার মাধ্যমে প্রকাশ করা হলো, ওই রেখাটাকেই বলা হয় বাজেট রেখা। তাহলে আশা করি বাজেট রেখাটা ক্লিয়ার হয়েছে, কোনো ডাউট থাকার কথা না। ডাউট থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে আবার এটার উপর নেক্সট ক্লাসে একটা ডাউট ক্লিয়ারিং করে দেবো, কোনো অসুবিধা নেই, যদি থাকে জানাবেন। নেক্সট হলো বাজেট সমীকরণ। যখন আমরা বাজেট সমীকরণ বানাবো না, তো যখন বাজেট সমীকরণ বানাবো তখন ধ্যান রাখতে হবে দুটি দ্রব্যের পরিমাণ এবং ইনকাম, অনেকগুলো জিনিস থাকতে হবে। যেমন সমীকরণ বানাতে গেলে এক্স যদি একটি দ্রব্য হয় তাহলে এক্স এর দাম, তারপরে আসবে এক্স এর বা এক্স দ্রব্যের পরিমাণ, তেমনিভাবে ওয়াই এর দাম, ওয়াই এর পরিমাণ, আর লাস্ট যেটা এটা হলো আই, আই মানে ইনকাম, ইনকাম। তো আমরা এই 5টা জিনিস জানা থাকতে হবে সমীকরণ বানাতে গেলে। আমরা নোটিস করে দেখি, বাজেট সমীকরণ ব্যাখ্যা করতে হলে একটি কাল্পনিক উদাহরণ দেওয়া যায়। ধরা যাক ভোক্তার আয় আমরা ধরলাম এম, এবং দুটি দ্রব্য ধরলাম এক্স আর ওয়াই, তাদের মূল্য ধরলাম পি এক্স আর পি ওয়াই। আরও ধরা যাক ভোক্তা তার নির্দিষ্ট আয় দুটি এক্স এবং ওয়াই পণ্যের মধ্যে ব্যয় করে, এটাও ধরে নিলাম। তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম। সমীকরণটা ধ্যান রাখবেন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। যেমন আমি যদি ধরে নেই এম এর ভ্যালু 100 ধরে নিলাম, পি এক্স এর ভ্যালু ধরে নিলাম 5, পি ওয়াই ধরে নিলাম 10। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? পি এক্স এর ভ্যালু কত? 5x প্লাস পি ওয়াই কত? 10, মানে 10y ইকুয়ালস টু এম এর ভ্যালু কত? 100। এরকম হতে পারে। এখন আমি যদি অলওয়েজ যেটা মাঝখানে একটা ইকুয়াল হবে কিন্তু, তার মানে আমি 5 টাকায় কয়টা এক্স কিনতে পারবো আর 10 টাকায় কয়টা ওয়াই কিনতে পারবো। তো যদি আমি ধরে নিই যে এক্স আমি কিনলাম 10টা, যদি ধরে নিই, তাহলে ওয়াই কয়টা কিনতে পারবো? ওয়াই আমি কিনতে পারবো 5টা, এর বেশি কিনতে পারবো না, কিন্তু কমও কিনতে পারবো না, বেশিও কিনতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? 5x, এক্স মানে 10 প্লাস 10 ওয়াই মানে 5। এটা একটা, এটা একটা, এটার ইকুয়াল টু কত হবে? 100 হবে। করলে 100ই আসবে, কারণ 5 10 50, আর এখানে সেম 10 ইন্টু 5 50, 100। তার মানে কি 100ই আসবে। ওইটাই হলো সমীকরণ আর কি, এটাকে সমীকরণ বোঝাচ্ছে। তো যেমন এটা একটা এক্সাম্পলও দিয়েছে এখানে, আমি যেরকমভাবে এক্সাম্পল দিয়েছি এখানেও আরেকটা এক্সাম্পলই দেওয়া আছে, দেখাচ্ছি। একটি সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে যদি আমরা স্পষ্টভাবে এটাকে বুঝতে পারি, তাহলে ভোক্তার আয় ধরে নিলাম 100 টাকা, আর এক্স এর দাম ধরে নিলাম 5 টাকা, ওয়াই এর দাম ধরে নিলাম 10 টাকা। তাহলে এক্ষেত্রে ভোক্তার বাজেট কি হবে? এরকম হবে। এখানে উপর আছে 5x, এই যে প্রথমে লিখলাম না 5x প্লাস 10y ইকুয়াল টু 100। তো প্রাপ্ত বাজেট সমীকরণ থেকে একটি নির্দিষ্ট বাজেট রেখাও আঁকা যাবে, কিন্তু এই সমীকরণ থেকে যদি আমরা রেখা আঁকি তাহলে এক্স, এই সমীকরণ অনুযায়ী এক্স এর মান 0 যখন হবে তখন ওয়াই এর মান হবে 10, আর ওয়াই এর মান যখন 0 হবে তখন এক্স এর মান হবে 20। এই তথ্য থেকে আমরা জানতে পারি। যেমন
দেখাচ্ছি আমি কিভাবে হয়। আগের বাজেট লাইনের কনসেপ্টটা তো আমি বলেছিলাম যে এ পয়েন্টে যদি আমরা ক্রয় করি তাহলে আমরা শুধু ওয়াই কিনবো, আর বি পয়েন্টে যদি আমরা ক্রয় করি তাহলে শুধু এক্স কিনবো। তার মানে এ পয়েন্টে ক্রয় করলে শুধু আমরা ওয়াই কিনবো যেটার ভ্যালু হবে 10, তার মানে এক্স কত হবে 0। আর যদি বি পয়েন্টে আমরা ক্রয় করি তাহলে ওয়াই 0 হবে, আর এই এক্স কতটুকু কিনতে পারবো 20, 20। যেমন এটার ক্ষেত্রে এক্স এর দাম 5 টাকা, তো যার কারণে আমরা এক্স 10টা কিনেছি। কি বলে আচ্ছা এটা দেখি, ওয়াই এর দাম 10 টাকা দিয়েছে, সরি ওয়াই এর দাম 10 টাকা দিয়েছে, অসুবিধা নেই। তাহলে ওয়াই এর দাম যদি 10 টাকা হয় তাহলে এই পয়েন্টের মধ্যে আমরা যদি 10টা কিনি তাহলে 10 10 কত 10 টাকা, আর কিনবো কয়টা 10টা। এই যে লেখা আছে না 10টা লেখা আছে, তাহলে কত হলো 100 টাকা চলে গেল। আর এক্স তো 0 না, তাহলে তার মানে 100 টাকাই হবে। সেমভাবে এটার ক্ষেত্রে ওয়াই তো 0 আর এক্স 20টা, তার মানে 20টা, এটার দাম কত করে, দাম ওই যে 5টা এক্স এর দাম, ওই যে এক্স, এটা হলো এক্স, এটা হলো এক্স এর পরিমাণ 20, আর এক্স এটা হলো এক্স এর দাম 5 টাকা। তাহলে 5 কত হবে ভ্যালু, আলটিমেটলি 100ই, কারণ 100 টাকা খরচা হলো। আর ওইটাই হলো বাজেটের সমীকরণ, যেটা আমরা বাজেট রেখা দিয়ে প্রকাশ করতে পারি। নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক এটা হলো বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্যটা আমরা দেখে নিই। ডায়াগ্রামটা আমি দেখাচ্ছি, ডায়াগ্রামের মধ্যে কি পার্থক্য। ফার্স্ট যে পার্থক্য এটাই যে বাজেট রেখা সবসময় স্ট্রেট হবে, আর নিরপেক্ষ রেখা সবসময় উত্তল হবে, উত্তল, স্ট্রেট হবে না, উত্তল। এটাই হলো ফার্স্ট ডিফারেন্স, দুইটার মধ্যে মেইন ডিফারেন্স। তারপরে আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে, সেগুলি দেখে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওগুলি সুন্দরভাবে, এবং এগুলির পিডিএফ যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে, এই নাম্বারটি আছে আমার মোবাইল ফোন নাম্বার, এই নাম্বারের মধ্যে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং অতি অল্প মূল্যে কিন্তু আমি পিডিএফগুলি আপনাদেরকে প্রোভাইড করে দেবো, খুবই কম টাকায়, অসুবিধা নেই যদি আপনারা পিডিএফগুলি চান আর কি। বাকি লেকচার তো এভাবে আমি প্রত্যেকটি ক্লাসের লেকচার ফ্রিতে দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। একদম ডিসেম্বর মাসের পরীক্ষার আগের দিন পর্যন্ত লেকচারগুলি পেয়ে যাবেন, এবং ডিটেলস একদম করাচ্ছি। তো পুরোটা সিলেবাসই আমি কভার করব। তো এখন বর্তমানে আপনারা নোটিস করতে পারছেন আমি একটু ক্লাস কমিয়ে দিয়েছি মানে কি এতটা পারছি না, তো 2 দিনে একটা ক্লাস আমি আপলোড করছি, 2 দিন পরে পরে, 1 দিন পরে, কারণ পেড ক্লাসের প্রেশার অনেক বেশি। তো আমি টার্গেট করছি যে পেড ক্লাসটাকে আমি চেষ্টা করব, মানে এখন কি মাস, অক্টোবর, অক্টোবর, তো অক্টোবর মাস তো চলছে, অক্টোবর মানে ইউনিট 2 চলছে এখন বর্তমানে, ইউনিট 2, আর নভেম্বর ইউনিট 3 শেষ হয়ে যাবে, ইউনিট 3 ডিটেলস ক্লাস। তো এটা শেষ হয়ে গেলে ডিসেম্বরে মোটামুটি আমি একটা ফ্রি হয়ে যাব, তখন আমি আরও আপনাদের জন্য ক্লাস নিয়ে আসব। তো আগে পেড যে ব্যাচগুলি আছে ওদের সিলেবাসটা আগে কমপ্লিট করে নিই, তারপরে একটা একটা করে আমি মানে বেশি করে করাবো আর কি, ডিসেম্বর মাসটাতে বেশি করে করাতে পারবো, কারণ এখন তো একটু ব্যস্ত, তো ওই জন্য ওদেরটা আগে সেরে নিই, তারপরে একটা একটা করে বাকি আমি ছাড়তে থাকবো, অসুবিধা নেই। এইভাবে এখন একটু কম ছাড়বো আর কি, অ্যাটলিস্ট দিনে একটা বা 2 দিন পরে একটা একটা করে, এইভাবে যেভাবে হোক যতটুকু পসিবল আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, আপনাদের টেনশন করতে হবে না। আপনারা জাস্ট খালি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন যারা এসেছেন, এবং বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে নোটিফিকেশন যা যা আছে সব কিছু পেয়ে যান টাইমলি। সাপোর্ট করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কীরকম হচ্ছে। তাহলে দেখে নেই নেক্সট পয়েন্টটা, পার্থক্য যেটা, এটা হলো নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যা বিভিন্ন বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ। তার মানে নিরপেক্ষ রেখা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, আপনাদের যদি মনে থাকে নিরপেক্ষ রেখা সম্পর্কে, তাহলে নোটিস করতে পারবেন যে নিরপেক্ষ রেখা কী ছিল। নিরপেক্ষ রেখা এমন এক রেখা ছিল যেটি দুটি পণ্যের সমন্বয় বোঝায়, যেখানে কিনা আমরা সমান পরিতৃপ্তি লাভ করি, এটা হলো নিরপেক্ষ রেখা, সমান পরিতৃপ্তি। নিরপেক্ষ রেখা হলো এমন একটি রেখা যেটা বিভিন্ন বিন্দুর সমন্বয়ে গঠিত হয়, এটা একটা সঞ্চার পথ, আর রেখাটি প্রতিটি বিন্দুতে দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে, এবং ওই বিন্দুতে ভোক্তা সমান উপযোগ পায়, যেটা বললাম সমান।
আর প্রত্যেক বিন্দুতে সমান তৃপ্তি প্রকাশ করে, যেটা অলরেডি ডিসকাস করেছি লাস্ট ক্লাসে একদম ডিটেলসে। আপনারা অবশ্যই ভিডিওগুলিকে কম্প্রিহেন্সিভলি প্লেলিস্টে গিয়ে এরকমভাবে দেখবেন, তাহলে জিনিসগুলি কিন্তু আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে, নাম্বার অনুযায়ী দেখুন, তাহলে ক্লিয়ার হবে। নেক্সট, অপরদিকে ভোক্তা তার সীমাবদ্ধ আয় দ্বারা নির্দিষ্ট দামে দুটি পণ্যের যে বিভিন্ন সংমিশ্রণ ক্রয় করে, এখানে ক্রয়ের কথা বলা হচ্ছে, উপযোগ না, ক্রয় করে, দুটি পণ্য ক্রয় করে, তখন তাকে বাজেট রেখা বলে। এটাই হলো মেইন ডিফারেন্স দুইটার মধ্যে, যে নিরপেক্ষ রেখাটা দুটি দ্রব্যের এমন সংমিশ্রণ বোঝায় যেটা থেকে আমরা সমান পরিতৃপ্তি পাই, আর বাজেট লাইন দুটি পণ্যের এমন সংমিশ্রণ বোঝায় যেটার মধ্যে আমাদের পুরাটা ইনকাম আমাদের চলে যায় এবং দুটি পণ্যের সংমিশ্রণ আমরা ক্রয় করতে পারি। এটাকে বলা হয় বাজেট রেখা। নেক্সট যে ডিফারেন্সটা, এটা হলো নিরপেক্ষ রেখা ভোক্তার তৃপ্তি প্রকাশ করে, আর বাজেট লাইন কি প্রকাশ করে? ভোক্তার আয় প্রকাশ করে। এটা তৃপ্তি প্রকাশ করে, এটা আয় প্রকাশ করে। এরপরে ডিফারেন্সটা, এটা ডান দিক থেকে বাঁ দিকে নিম্নগামী সরল রেখা, আর মূল বিন্দুর দিকে উত্তল। নিরপেক্ষ রেখাটাও নিম্নগামী এবং উত্তল, আর বাজেট রেখা ও নিম্নগামী কিন্তু উত্তল না, সরল রেখা। এটা হলো মেইন ডিফারেন্স। আমি আবার রিপিট করছি, নিরপেক্ষ রেখাও নিম্নগামী, বাজেট রেখাও নিম্নগামী, কিন্তু নিরপেক্ষ রেখা নিম্নগামী উত্তল রেখা, কিন্তু বাজেট রেখা নিম্নগামী সরল রেখা। এটা হলো ডিফারেন্স। দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে না, ইম্পসিবল, কিন্তু বাজেট রেখা একটাকে ছেদ করতে পারে। এটা হলো মেইন ডিফারেন্স। বাজেট রেখা ছেদ করতে পারে কিন্তু নিরপেক্ষ রেখা পারে না, এটা হলো ডিফারেন্স। নেক্সট ডিফারেন্স, নিরপেক্ষ রেখা ও বাজেট রেখা উভয় ডাল ঋণাত্মক, কিন্তু নিরপেক্ষ রেখার ডাল প্রান্তিক পরিবর্তনের হারের ক্রমহ্রাসমানতা প্রকাশ করে, আর বাজেট রেখার ডাল প্রান্তিক পরিবর্তনের হারের স্থিরতা প্রকাশ করে। এটার মানে হলো যে নিরপেক্ষ রেখার ডাল যেটা প্রান্তিক পরিবর্তনের হার, যেমন এমআরএস, নিরপেক্ষ রেখা এমআরএসটাকে বুঝায়, আর এমআরএস এর উপর একটি ডিটেলস ক্লাস আছে, ওইটার ভিতরে আমি আর যাব না। এটা আপনারা সিরিয়ালি যদি দেখেন তাহলে এমআরএসটা দেখতে পারেন। এমআরএস মানে সাবস্টিটিউশন বোঝায়, সিম্পল ওয়ার্ডে যদি বলি সাবস্টিটিউশন বোঝায় আর কি, মানে একটা দ্রব্যের বদলে আরেকটা দ্রব্যের যে সাবস্টিটিউশন কিভাবে হয়, এটা নিরপেক্ষ দিয়ে আমরা বুঝতে পারি, যেটার নাম কিনা এমআরএস। আর বাজেট রেখার ডাল প্রান্তিক পরিবর্তনের হার বোঝায়, এটা, যে আমরা একটাকে পেতে গেলে আরেকটা দ্রব্য কতটুকু ছাড়তে হবে, এটা বোঝায়। আর উচ্চতর নিরপেক্ষ রেখা অধিক উপযোগ শো করে, এটা তো আপনারা জানেন অবশ্যই। আর উচ্চতর বাজেট রেখা অধিক আয় নির্দেশ করে। তার মানে বাজেট রেখা যদি উপরের দিকে যায় না, এটা একটা বাজেট রেখা, এটা আরেকটা বাজেট রেখা, বাজেট রেখা উপরের দিকে গেলে আমরা ধ্যান রাখবো যে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়লেই তো এক্সপেন্ডিচার বাড়বে, তখন বাজেট রেখা উপরে যাবে। আর ইনডিফারেন্স কার্ভ উপরে যায় মানে ইউটিলিটি বাড়ে, স্যাটিসফ্যাকশন বাড়ে। এটাই হলো দুটোর মধ্যে মেইন ডিফারেন্স। তাহলে ডিফারেন্স দেখে নিলাম, এখন আমরা দেখে নেই যে বাজেট লাইন কোন কোন ক্ষেত্রে শিফট হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গা থেকে বাজেট রেখা শিফট হতে পারে কোন কোন ক্ষেত্রে, এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকটা বেশি ইম্পর্টেন্ট। আমি একদম ডিটেলসে করাচ্ছি ক্লাসগুলি, ধ্যান রাখবেন, স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে জিনিসগুলি আরও ক্রিস্টাল ক্লিয়ার হবে। শিফট অফ বাজেট লাইন সাবটার্ম শিফট হয়। শিফট মানে কি? এই যে মানে এখান থেকে এখানে চলে যেতে পারে, বা বাইরে ছিল ভিতরে আসতে পারে, বা প্রথমে এরকম ছিল তারপরে একটা সাইড শুধু চেঞ্জ হয়েছে, বা প্রথমে এরকম ছিল তারপরে একটা সাইড শুধু চেঞ্জ হয়েছে। এটার ক্ষেত্রেও দুইটার ক্ষেত্রে একটা সাইজ কিন্তু আলাদা। এটার ক্ষেত্রে এক্সটা চেঞ্জ হয়েছে নিচে, এক্সটা, আর এটার ক্ষেত্রে ওয়াইটা চেঞ্জ হয়েছে, ধ্যান রাখতে হবে। তো এরকম ভাবে বাজেট রেখার স্থানান্তর কিন্তু হতে পারে, এবং কিভাবে কোন পরিস্থিতিতে হবে এগুলি আমরা এখন দেখব, কোন সময় এটা স্থানান্তর হয়। দেখে নেই, বাজেট রেখা বিভিন্ন কারণে স্থানান্তর হতে পারে, অনেকগুলি কারণ আছে। যেমন আয় একটা কারণ, ইনকাম বাড়লে বাজেট রেখা উপরে যাবে স্বাভাবিকভাবে, আমি দেখিয়েছিলাম যে ইনকাম বাড়লে বাজেট রেখা উপরে যেতে থাকবে, এটা একটা। আর আরেকটা হলো দ্রব্যের দাম, ইনকামের কারণে আর দ্রব্যের দামের কারণে বাজেট রেখার পরিবর্তন ঘটে বা স্থানান্তর ঘটে। এখন আয়ের ক্ষেত্রে কি আমি দেখাচ্ছি, আয়ের ক্ষেত্রে কি, যখন আপনার আয় ধরে নিলাম এখানে বাজেট আছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট আয় বাজেট আছে, হঠাৎ করে এটা ধরে নিলাম ওয়াই,
এদিকে আমরা দেখাচ্ছি ওয়াই, এদিকে আমরা দেখাচ্ছি এক্স। এখন হঠাৎ করে ইনকাম বেড়ে গেছে, তখন আমরা আমাদের বাজেটটাকে বাড়িয়ে দেব। আগে ক্রয় করছিলাম ওয়াই 10, এক্স 10, এখন ইনকাম বাড়ার কারণে ওয়াই কিনবো 20, এক্স কিনবো 20। তো এটা হলো বাজেটটা বেড়ে যাওয়া ইনকাম বাড়ার কারণে। আরেকটা হতে পারে বাজেট কমে যাওয়া। আগে কিনছিলাম 10, এখন কিনছি 5, ওয়াই 100 কিনছি 5, কেন? কারণ ইনকাম কমে গেছে, ইনকাম কমে গেছে। তো বাজেট রেখা যখন বা দিকে স্থানান্তরিত হয় তখন আয় কি হয়? কমে। বাজেট রেখা যখন ডান দিকে যায় তখন আয় বাড়ে। ধ্যান রাখতে হবে আয় বাড়ে। তো আয় বাড়লে বাজেট রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, আর আয় কমলে বাজেট রেখা বা দিকে স্থানান্তরিত হয়, দ্রব্যের পরিমাণ কমে যায়। আর আয় বাড়লে দ্রব্যের পরিমাণ, বুকের পরিমাণ, ক্রয়ের পরিমাণ বেড়ে যায়। তাহলে এটা হলো আয়ের ক্ষেত্রে, এবং দামের ক্ষেত্রেও হয়। দামের ক্ষেত্রে এটাও আমি দেখাচ্ছি। দামের ক্ষেত্রে কিভাবে হয় দেখাচ্ছি। ধরে নিলাম ইনিশিয়াল বাজেট লাইন হলো এটা, এটা হলো বাজেট লাইন। এদিকে আমি ওয়াই দিলাম, এদিকে আমি এক্স দিলাম। এখন হঠাৎ করে এক্স এর দাম কমে গেছে। আমি কি বলেছি? এক্স এর দাম কমে গেছে। আবার রিপিট করছি, এক্স এর দাম কমে গেছে। তো এক্স এর দাম কমলে তো এক্স এর দ্রব্যের পরিমাণ আমরা বাড়িয়ে দেবো, যেহেতু দাম কমেছে। দাম বাড়লে আমরা বেশি কিনি, তাহলে এক্স এর দ্রব্যের ভোগের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। কেন? কারণ এক্স এর দাম কমেছে। তাহলে বাজেট লাইন স্থানান্তরিত হয়েছে। আরেকটা হতে পারে, আরেকটা হতে পারে প্রথমে এরকম ছিল, এটা ইনিশিয়াল, তারপরে দেখা গেল যে এক্স তো জায়গাতেই রইল, কিন্তু ওয়াই এর পরিমাণ বেড়ে গেছে, ওয়াই এর পরিমাণ বেড়ে গেছে। এদিকে এক্স, এদিকে ওয়াই ধরে নিলাম। তাহলে ওয়াই এর পরিমাণ কতটুক বেড়েছে? এতটুক পরিমাণ বেড়েছে। কেন বেড়েছে? এক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হলো, এই লেফট সাইডের ডায়াগ্রামের ক্ষেত্রে কি হলো, ওয়াই এর দাম কমেছে। আর এটার ক্ষেত্রে কি হলো, এক্স এর দাম দাম কমেছে, এক্স এর দাম কমেছে, কমেছে। এখানে এক্স এর দাম কমেছে, এখানে ওয়াই এর দাম কমেছে। তো বাজেট রেখা আবার উল্টাও হতে পারে, কিন্তু উল্টা কিভাবে? এখানে যদি এক্স এর দাম বাড়ে, ওয়াই সেম, এক্স এর দাম বেড়েছে, এক্স এর দাম বাড়লে এটা বা দিকে যাবে, বা দিকে। তার মানে দাম যদি কমে ডান দিকে যাবে, দাম যদি বাড়ে বা দিকে যাবে। যখন বা দিকে যাবে এক্স এর দ্রব্যের পরিমাণ কমে গেছে, ক্রয়ের পরিমাণ। সেম ভাবে এটাও হতে পারে, এটাও কিন্তু হতে পারে, এটাও হতে পারে, এরকম হতে পারে বাজেট। তো ইনিশিয়াল ছিল এটা, দাম যখন কমে বাজেট রেখা বাড়ে, ওয়ের ক্ষেত্রে দাম যখন বাড়ে বাজেট রেখা কমে। তো এইগুলি হলো বাজেট রেখার স্থানান্তর, ধ্যান রাখতে হবে। আরেকটা হতে পারে, আরেকটা দেখাচ্ছি। আরেকটা দামের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে দেখালাম, দুইটা দ্রব্যের আলাদা আলাদা দামের ক্ষেত্রে দেখালাম। এখন যেটা, এখন আরেকটা দেখাচ্ছি, দুটা সাইড চেঞ্জ হবে এখন দামের কারণে। একটা এতক্ষণ যদি একটা সাইড চেঞ্জ হয়েছে, এখন দুটা হতে পারে। ধরে নিলাম যে ইনিশিয়াল বাজেট লাইন এটা। এখন দেখা গেল যে ওয়াই এর দামও কমেছে, এক্স এর দামও কমেছে। তার মানে দুইটার ভোগের পরিমাণ বাড়বে, যেহেতু ওয়াইও কমেছে, এক্সও কমেছে। তখন বাজেটটা এরকম ভাবে শিফট হবে, মানে দুইটা সাইড শিফট হবে, কারণ দুইটার দাম কমেছে না। তখন তো একটা কমেছিল, এই জন্য একটা সাইড, এখন দুইটা কমেছে। এখন যদি দুটার দাম যদি বাড়ে, কমলে তো বাইরে যাবে, কিন্তু দুটার দামও যদি বাড়ে, তাহলে বাড়লে বাজেট রেখা কমবে, ভিতরের দিকে আসবে, বা দিকে আসবে। আর দুটার দামও যদি কমে, তাহলে বাইরে যাবে, ডান দিকে যাবে, মানে বাজেট বাড়বে। এটা হলো বাজেটের স্থানান্তরের কনসেপ্ট, যেটা ডিসকাস করলাম এখন। আশা করি ক্লিয়ার হয়েছে। ধ্যান দিয়ে দেখবেন ভিডিওগুলি। ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টে পড়ে দেবো ডাউট থাকলে। এই যে এগুলো অলরেডি ডিসকাস করেছি। এখন প্রদর্শনের মাধ্যমে বাজেট চিত্র দেখানো হলো। বাজেট চিত্রের স্থানান্তর আমরা এখন দেখব। এই চিত্রের মধ্যে সাহায্যে দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয়, তাহলে দামটা কনস্ট্যান্ট ধরলাম আর আয় পরিবর্তনের কারণে। তো এবি থেকে সিডিতে কখন যাবে? যখন ইনকাম বাড়বে। এবি থেকে
সিডিতে তখনই যাবে যখন আই বাড়বে। সেম ভাবে এবি থেকে ই এফ এ তখনই যাবে যখন আই কমবে। এই যে ভিতরের দিকে ইনকাম কমলে, এটা হলো একটা গেল। আর এটা কি হয়েছে ডায়াগ্রাম দেখে আপনারা চেষ্টা করুন বলতে। ওয়াই তো সেমই না, ওয়াই তো সেম, ওয়াই এর তো কিছুই হয়নি, কিন্তু এক্স সামটাইম বেড়ে গেছে, আবার সামটাইম কমেও যেতে পারে। তো ওয়াই কোন সময় বাড়বে? এবি থেকে এডিতে কোন সময় যাবে? যখন এক্স এর দাম কমবে, এক্স এর দাম কমবে। আর যখন এবি থেকে এ এফ এ যাবে, তার মানে এক্স এর দাম বাড়বে বা বাড়লে, আমরা বলতে পারি বাড়লে, মানে বাড়লে এক্স ভিতরের দিকে যাবে। সেম ভাবে আচ্ছা, তো এটা একটা দেখালো। ওয়াইয়ের ক্ষেত্রেও দেখানো যেতে পারে, আমিও সব দেখিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা জাস্ট এখানে ডায়াগ্রাম আছে। আমি কিন্তু মানে এখানে যে করে করে দেখালাম এই জায়গাটার মধ্যে, এখানে কিন্তু এখানে যা করিয়েছি মানে অল কমপ্লিট করিয়েছি। এখানে একটু আগে যা করিয়েছি অল কমপ্লিট, কিছুই বাদ নেই। কিন্তু এখানে লেখার জায়গার মধ্যে শুধু একটা আছে, অসুবিধা নেই, আমি তো অলরেডি দেখিয়ে দিলাম। বাজেট রেখা হলো, বা বাজেট রেখা দ্বারা ভোক্তার দুটি দ্রব্যের সংমিশ্রণ ক্রয় করার ক্ষমতা প্রকাশ পায়। রেখাটি সরল আকৃতির এবং ঋণাত্মক ডাল বিশিষ্ট থাকে। বাজেট রেখা বিভিন্ন কারণে স্থানান্তরিত হতে পারে, আয়ের কারণেও হতে পারে, তারপরে দামের কারণেও হতে পারে, এটা আমরা ডিসকাস করলাম। তো আশা করি আপনাদের ক্লাসগুলি ভালো লেগেছে। যাদের এই ক্লাসটা দেখে একটু উপকার হয়েছে, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, নেক্সট একটা ইম্পর্টেন্ট ক্লাসে দেখা হবে। আবার ভিডিওগুলিকে লাইক করবে, শেয়ার করবে। তাহলে নেক্সট একটি নতুন টপিক নিয়ে আবার দেখা হবে। আজকের জন্য এখানেই রইল।